গো, শুনছো? ঘরে তো একটু চাল ডাল কিছুই নেই, কিন্তু আমরা না খেয়ে থাকতে পারবো। কিন্তু আমাদের মেয়ে, সে কি খিদে সহ্য করতে পারে বলো? সে তো না খেয়ে থাকতেই পারবে না। আরে গিন্নি, তুমি এত চিন্তা করো না। আমি এক্ষুনি জমিদার মশাইয়ের কাছে গিয়ে আমার কাজের মজুরিগুলো চেয়ে নিয়ে আসছি। ওই টাকা দিয়ে আমাদের দুদিন ভালোভাবে চলে যাবে। তারপর মদন জমিদার মশাইয়ের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। আরে মালিক, আমার 2 মাসের মজুরি এখনো বাকি আছে। দয়া করে ওই টাকাটা আমাকে দিয়ে দিন। আমার বাড়িতে আমার স্ত্রী বাচ্চারা না খেয়ে বসে আছে। কিসের টাকা রে? আমি যা টাকা তোকে দিয়েছিলাম সেই টাকা নিয়ে তুই বাড়িতে চলে গিয়েছিলিস, আবার কিসের টাকা? আরে মালিক, এসব আপনি কি বলছেন? ওই টাকা তো আপনি মালকিনকে দেওয়ার কথা বলেছিলেন। আমি তো ওই টাকাটা নিয়ে মালকিনকে দিয়ে দিয়েছি। গিন্নি, আরে ও গিন্নি, একটু এদিকে এসো তো তাড়াতাড়ি। তারপর জমিদারের স্ত্রী পূজা আসে ওখানে। এই মদন তোমাকে টাকা দিয়েছিল কি? আরে, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? এ আমাকে কোনো টাকা পয়সা দেয়নি। আর যদি বা দিত, তাহলে আমি তোমাকে তো বলতাম। ও মিথ্যে বলছে তোমাকে। মালকিন, আপনি কেন মিথ্যে কথা বলছেন? আমি তো টাকা দিয়েছি আপনাকে। আর এমনটা করবেন না। আমি অনেক গরিব। আর আমার যে বাচ্চার বউ না খেয়ে বসে আছে বাড়িতে। আমাদের টাকা নিয়ে চলে গিয়েছিস, আর তার উপর মিথ্যে কথা বলছিস। চলে যা এখান থেকে, তা নাহলে গ্রাম পঞ্চায়েতের সবাইকে ডেকে তোর অবস্থা খারাপ করে দেব, বুঝেছিস? বেচারা মদন এইসব কথা শোনার পর সে দুঃখী মনে বাড়িতে চলে যায়। মদনের ছোট্ট মেয়ে মায়া, তার একটা হাত ছোট থেকেই তার বাঁকা ছিল। মা, আমার যে খুব জোরে খিদে পেয়েছে। বারে, আর একটু অপেক্ষা কর মা, তোর বাবা যে এক্ষুনি চলে আসবে। আর চাল ডাল কিনে নিয়ে আসলে আমি এক্ষুনি রান্না বসিয়ে দেব। তখন তুই খেয়ে নিস মা। আর তখন সেখানে মদন চলে আসে। তারপর মদন তার স্ত্রীকে ঘটে যাওয়া সব ঘটনা বলে দেয়। মনে হয় আমাদের কপালে কোনো সুখ লেখা নেই। 15 বছর পর ঈশ্বর আমাদের একটা সন্তান দিয়েছে, তবু সে এরকমই। কিন্তু আমাদের সন্তানের ভবিষ্যৎ কি হবে সেটা আমরা জানি না। আর তার উপর আমাদের সংসার তেমন ভালো চলছে না। গিন্নি, আমাদের কথাটাই বাদ দাও। কিন্তু আমাদের পরে আমাদের মেয়ের কি হবে? আমরা একে ভরণ পোষণ কিভাবে করবো বলো তো? আমরা তো দুবেলা দুমুঠো ভালোভাবে ওকে খেতে দিতেও পারি না। হ্যাঁ গো, আমাদের মেয়ের এমন অবস্থায় কে যে ওকে বিয়ে করবে তা কে জানে। আমরা তো ওকে সারা জীবন এমন ভাবে বাড়িতে ফেলে রাখতে পারি না। তার চেয়ে চলো আমরা মায়াকে নিয়ে রাজামশাইয়ের কাছে যাই। যদি রাজামশাই মায়াকে দেখে, তাহলে যদি ওনার মনে দয়া আসে মায়ের জন্য, তাহলে উনি হয়তো চিকিৎসা করে মায়াকে সুস্থ করে দিতে পারেন। এসব তুমি কি বলছো? আবার খোড়া মানুষের কি চিকিৎসা হয় নাকি? আর এমনিতে আমরা অনেক গরিব। রাজামশাইয়ের দরবারে আমাদের কেউ পৌঁছাতে দেবে না। কে রাজামশাইয়ের কাছে যেতে দেবে বলো তো? সবাই তো দরজার সামনে সৈনিকরা দাঁড়িয়ে আছে। আরে শোনো, এখানে বসে বসে এমন ভাবে ভাবলে হবে না। চলো, একবার আমরা তো গিয়ে তো দেখি যে রাজামশাইয়ের দরবারে আমাদের পৌঁছাতে দেয় কি দেয় না। ঠিক আছে গিন্নি, তুমি যখন এত করে বলছো তাহলে চলো। এরপর মদন তার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে রাজমহলে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। आप एक रील डालोगे वायरल नहीं होगा, 2 रील डालोगे वायरल नहीं होगा, 10वां रील डालोगे तो भी वायरल नहीं होगा। মহারাজ, আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমরা যে অনেক গরিব, আমাদের খাওয়ার মতো ঘরে চালের দানা পর্যন্ত নেই। আর এটা আমাদের মেয়ে। আমাদের মেয়ের ছোটবেলা থেকে ওর একটা হাত বাঁকা, কিন্তু এমন অবস্থা আমরা যে দেখতে পারি না। আমার মেয়ের ভবিষ্যতের কথা খুব চিন্তা হয় মহারাজ। আপনি তো প্রজাদের রক্ষা করেন, তাহলে আমাদের উপর দয়া করুন মহারাজ, দয়া করুন, আমাদেরকে সাহায্য করুন। আমি তোমাদের কি সাহায্য করতে পারি? যদি তোমাদের টাকা পয়সা মোহর চাইতো তাহলে নিয়ে যাও। মহারাজ, আমাদের একটা ছোট্ট অনুরোধ।
আমার মেয়ের চিকিৎসা এই রাজ্যে কোনো ভালো কবিরাজ মশাইয়ের কাছে থেকে করিয়ে দিন। আমাদের কাছে তো এত টাকা পয়সা নেই যাতে আমরা ওর চিকিৎসা কোনো ভালো জায়গা থেকে করাতে পারবো। আপনি আমাদের একটু সাহায্য করুন মহারাজ, সাহায্য করুন। আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। দেখো বোন, ও যেমন তোমারও মেয়ে তেমনি ও আমারও মেয়ে। যেমনটা তোমাদের ইচ্ছা তেমনটাই হবে। আমি এক্ষুনি এই রাজ্যের সব থেকে ভালো কবিরাজ মশাইকে ডেকে পাঠাচ্ছি। তারপর রাজা মশাই সব থেকে ভালো বড় কবিরাজ মশাইকে ডেকে পাঠায়। তারপর ওই কবিরাজ মশাই কিছু ঘন্টা ধরে চিকিৎসা করার পর সে বলতে থাকে, মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি এই বাচ্চাটির চিকিৎসা করতে পারবো না। যেমন ভাবে ওই মেয়েটির হাত বেঁকে আছে তা আমার পক্ষে চিকিৎসা করা সম্ভব হবে না। আর এই বাচ্চাটির হাত কোনোদিনও ঠিক হবে না। এইসব বলে কবিরাজ মশাই ওখান থেকে চলে যায়। মহারাজ, আমাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমরা অনেক চিন্তার মধ্যে আছি। জানি না যে আমাদের মেয়ের কেমন ভাবে আমরা ভরণ পোষণ করতে পারবো। আপনি এই রাজ্যে কোনো বড় জ্যোতিষীকে ডেকে আমার মেয়ের একবার ভবিষ্যৎ গণনা করুন না মহারাজ। তারপর রাজা মশাই একটা বড় জ্যোতিষীকে ডেকে পাঠায়। আর সেই জ্যোতিষী মায়ের জন্মকুষ্ঠী দেখে বলতে থাকে, মহারাজ, এই বাচ্চাটির হাত কোনোদিনও ঠিক হবে না। এই বাচ্চাটির কপালে শুধু কষ্ট আর দুঃখ লেখা আছে। এর জীবন তো এখন অন্ধকারের মধ্যেই আছে মহারাজ। এমন কথা শুনে মায়ের বাবা মা অনেক অবাক হয়ে যায়। দেখো, আমরা পুরো চেষ্টাই করেছি এই বাচ্চাটির চিকিৎসার জন্য, কিন্তু কোনোভাবে সম্ভব না। আমি তোমাদের কিছু সোনার মোহর দিচ্ছি, তাতেই তোমাদের বাকি জীবনটা ভালোভাবে কেটে যাবে। তারপর তারা রাজা মশাইয়ের কাছ থেকে সোনার মোহর নিয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। তারা বাড়িতে যেতে যেতে অনেকটা রাত হয়ে যায় আর তারা একটা জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে। তবে সেই জঙ্গলের রাস্তায় কিছু ডাকাত তাদের ধরে। তোমাদের কাছে যা আছে সব দিয়ে দাও, তা না হলে তোমাদেরকে এখানেই মেরে দেবো। তারা ডাকাতের কথায় ভয় পেয়ে মহারাজ যা সোনার মোহর দিয়েছিল তাদের তার সব তারা ডাকাতের হাতে তুলে দেয়। আর ডাকাতরা ওই নিয়ে তারা হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। হে ভগবান, কি অপরাধ করেছি আমরা! আমাদের জীবনে শুধু কষ্ট আর কষ্টই লিখে রেখেছো। আমাদের কাছে সেই সম্বল যা ছিল তাও এখন সেই চলে গেছে। এবার আমরা এই বাচ্চাকে কি খাওয়াবো, ওকে কি পড়াবো, বলে দাও, তুমি বলে দাও। আরে গিন্নি, আমাদের কপালটাই খারাপ গো। চলো এবার আমরা বাড়িতে যাই।